নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চান সিইসি। লন্ডনে তারেক রহমান মার্কিন রাষ্ট্রদূত বৈঠক। নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ ভারত। তরুণদের আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হবার আহ্বান। দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শন। মুক্তিযুদ্ধকে অপমানের অভিযোগ দলগুলোর, ব্যাখ্যা দিল ছাত্র শিবির। মিরসরাইয়ে শিপ রিসাইক্লিং শোধনাগারের সম্ভাব্যতা যাচাই শিগগিরই। সুবিধা কাজে লাগাতে পারবে অন্যরাও। ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক আরোপ ট্রাম্পের। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় এই জরিমানা। নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠিতে 2026 সালে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী বছর ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবছর 22 সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করা হবে। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। সে অনুযায়ী নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পরদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন। সিইসি জানান, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে প্রস্তুতি শুরু করেছেন তারা। নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার, সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে তফসিল। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থার প্রশ্নে সিইসির আশা, এর মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। সেপ্টেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য পর্যায়ক্রমে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কিভাবে কন্ডাক্ট করছি, আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমে এই জাতি, এটা এই দেশবাসী এটা জানতে পারবে যে আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সিইসি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যারা ভোট দিতে পারেন না, এবার তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা সাইফুল মজুমদার, চ্যানেল 24, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারির মাধ্যমে এসপিওসিদের পদায়ন করা হবে। 47,000 ভোট কেন্দ্রে দেয়া হবে একটি করে বডি ক্যামেরা। আর অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই যেন জোর হাওয়া বইছে নির্বাচনী পালে। স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। সুষ্ঠুভাবে সেই ভোট সম্পন্ন করতেই বুধবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয় সচিবালয়ে। এতে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারির মাধ্যমে হবে এসপিওসিদের পদায়ন। এটা একটা লটারির মাধ্যমে করে দিব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে
যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। সবাইকে প্রশিক্ষণ দেওয়ার পর হবে মহড়াও। এছাড়াও 47,000 ভোট কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে। এদিকে সচিবালয়ে অন্য এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ইসির চাহিদা অনুযায়ী বাজেট দিতে কার্পণ্য করবে না অর্থ মন্ত্রণালয়। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করব না। এখনো নির্বাচন কমিশন থেকে কোনো চাহিদা দেওয়া হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। সিইসিকে জিজ্ঞেস করুন, ওরা জানবে কত টাকা দিচ্ছে আমরা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। শর্ত সাপেক্ষে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। আর এনসিপির দাবি সবার জন্য সমান সুযোগ। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। এতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানানো হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অচল অবস্থা কাটাতে সহায়ক হবে, সুগম করবে গণতন্ত্র উন্নয়নের পথ। তিনি আরও বলেন, জনগণ নির্বাচিত সরকার চায় এবং বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জামাতও। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে কোনো বাধা নেই। দাবি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করার। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের কর্তব্য। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব। বলেন, সরকার জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত না হলেও বেশ নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। আর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোটারদের মাঝে। বিশ্লেষকরা বলছেন, পেশি শক্তি আর টাকার প্রভাবমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ। নওগাঁ থেকে হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও এক ধাপ এগোলো অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই বার্তা পৌঁছেছে শহর থেকে গ্রামে, তাই নানা জল্পনা কল্পনা ভর করেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে। কারো মধ্যে উৎসব আমেজ, কেউ আবার আগের অভিজ্ঞতা থেকে সামনে আনছেন নানা প্রশ্ন। আগে তো ছিল নির্বাচন হয়েছে, ভোট তো আমরা সঠিকভাবে কেউ দিতে পারছি, কেউ পারিনি। কেউ গেলেও ভোট হয়েছে, না গেলেও ভোট হয়ে গেছে, এরকম পরিস্থিতি। ভোট দেওয়া ভালো না, কিছু মনে করো তোমাকে নাই দেখা পাইলে আমার ভোট দিয়ে লাভ কি?
এবার আমরা ভোট দিব, মানে সকালে সবাই মিলে যাওয়া ভোটে, ভোট দেওয়ার মজাটা আলাদা। নির্বাচনের সময় ঘোষণার পর বেশ আশাবাদী বড় দল বিএনপি, আর দীর্ঘদিন পর পাওয়া ভোটের সুযোগ শতভাগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। বর্তমানে যে আমাদের কাউন্সিল হচ্ছে, এটা মূলত নির্বাচনকে কেন্দ্র করেই দলকে সুসংগঠিত করা, এটা নির্বাচনেরই একটা পার্ট। আমরা নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। আমরা সরকার যেই টাইমে নির্বাচন দেয়, আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমাদেরকে ব্যতি রেখে যদি সরকার নির্বাচন করার চেষ্টা করে তাহলে সেটা খারাপের দিকে যাবে। ব্যস্ততা বেড়েছে জেলার নির্বাচন অফিসগুলোতেও। এলাকা নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি আর নতুন দলের নিবন্ধনে কাজ করছেন কর্মকর্তারা। তবে এত বড় আয়োজন সফল করার পেছনে বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। ভোটার তালিকাটাই আপডেটেশনের কাজ চলছে, ভোট কেন্দ্রটার কোনো চিঠি আসে নাই, তারপরে আমরা সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো এইটা অলিখিতভাবে আমরা দেখে যাচ্ছি। সমস্ত ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে, নিরপেক্ষ হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করবে। এখন ভোটের দিনক্ষণ চূড়ান্তের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ করতে চায় বিএনপি, কিংবা নির্বাচনী রূপরেখা নিয়েই বা দলটির ভাবনা কি, এমন সব মৌলিক বিষয় নিয়ে গেল মাসে একান্ত বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকার ভারপ্রাপ্ত মার্কিন দূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বৈঠকের বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছে দুপক্ষই। মোর্শেদ হাসিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। হবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দেবে। বাংলাদেশকে নিয়ে নিজেদের এমন প্রত্যাশার কথা মার্কিনিরা বলে আসছে গেল কয়েক নির্বাচনের আগ থেকেই, যদিও তা গায়ে মাখেনি আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসের এক জুলাইয়ের হাত ধরে যে নতুন সরকার দায়িত্বে এসেছে, অবশ্য এরই মধ্যে জানিয়েছে আসছে জাতীয় নির্বাচন হবে রোজার আগেই, ফেব্রুয়ারি মাসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এমন পরিস্থিতিতে নির্বাচনে জয় পেলে সরকার গঠনে কি করবে বিএনপি, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে গেল মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্যক্তিগত বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ঢাকার মার্কিন দূতাবাসের কাছে এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের সাথে নিয়মিত বৈঠকেরই অংশ এই তারেক ট্রেসি আলোচনা। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। চ্যানেল 24-এর সাথে আলাপকালে তিনি জানালেন বৈঠকের চুম্বকাংশ। একটা ইন্ট্রিগ থাকে, they want to meet in advance, they want to see, and they want to see him, they want to build relationships with him. It was স্বাভাবিক, এবং they want to find out what his program in government, if elected, may be. তো এইসব ইন্ট্রিগ কাজ করে, তো দেখাটা স্বাভাবিক। তো in terms of there was a meeting, there was a very good meeting in terms of how Mr. Rahman sees the current situation in the country এবং how he sees the future. তো ওনার ভাবনা, উন্নয়নের একটা পরিকল্পনা এবং ইন্টারন্যাশনাল আউটলুকটা কী হবে ওনার গভর্নমেন্টের। আগে আগ্রহ থাকলেও পারেনি, কেন 15 বছর তো আর শেখ হাসিনা ওই স্কোপটা তাদেরকে দেয়নি। সো তাদের হ্যান্ডস ওয়ার অলসো টাইট। So now we live in a free world. যেটা আমরা nobody's hands is tied. টালমাটাল বিশ্ব ব্যবস্থা আর ভারতের সাথে বোঝাপড়া নিয়ে কি ভাবছে বিএনপি, হুমায়ুন কবির জানান, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিবেচনায় দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশের মানুষের সাথে মোর ইম্পর্টেন্টলি সম্পর্ক করতে হইলে কি ধরনের বিহেভিয়ার মাস্ট চেঞ্জ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ফ্যাসিবাদ বিদায়ের বছর পূর্তিতে রাজধানীতে বিজয় মিছিল করেছে বিএনপি। এতে ঢল নামে দলটির নেতাকর্মীদের। মিছিল পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাগত জানান জুলাই সনদ আর নির্বাচনের ঘোষণাকে। বলেন, দেশের মানুষের দীর্ঘ 1.5 দশকের অপেক্ষা ফুরাচ্ছে অবশেষে। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে ঢাকার রাজপথে উৎসব মুখর এক বিকেল।
ফেসিবাদ বিদায়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালিতে তখন নেতাকর্মীদের ঢল। রাজধানী ও আশপাশের জেলা থেকে কর্মসূচিতে অংশ নেওয়ারা বলছেন, হয় সংকোচহীন এমন আয়োজনের জন্য লড়তে হয়েছে 17 বছর। যেন প্রত্যেকটি নাগরিক গর্ববোধ করতে পারে যে সে একজন বাংলাদেশী। আমাদের প্রায়োরিটি বাংলাদেশ ফার্স্ট, আমাদের প্রায়োরিটি বাংলাদেশের নাগরিক ফার্স্ট। বেলা 4টার কিছু পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিজয় র্যালি। জনস্রোতে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশের এলাকা। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ তোলেন গণতন্ত্র আর ভোট নিয়ে নানা ষড়যন্ত্রের। কোনো বিভেদ চাই না, যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না, যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিক ঐক্যবদ্ধতার স্বার্থে, আগামী দিনে এই দেশের একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। বক্তব্যে বিএনপি মহাসচিবের আশা, শিগগিরই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব, বিশ্বের দরবারে আর মাথা উঁচু করে দাঁড়াবো। একসময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাগত জানান জুলাই সনদ আর নির্বাচনের ঘোষণাকে। বলেন, দেশের মানুষের দীর্ঘ 1.5 দশকের অপেক্ষা পুরাচ্ছে অবশেষে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। গণতন্ত্রের এই যাত্রা সহজ নয় মন্তব্য করে নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও স্বৈরাচার প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সমাবেশে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের ফলে স্বৈরাচার বিদায়ের বর্ষপূর্তিতে বিএনপির নেতাকর্মীদের এ উচ্ছ্বাস শুধু ফ্যাসিবাদ বিদায়ের নয়, বরং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। অংশ নেয়ারা বলছেন যে স্বপ্নের বাংলাদেশের জন্য রাজপথে জীবন দিয়েছে হাজারো মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ঢাকার বাইরেও সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বছর পূর্তিতে বিজয় মিছিল করেছে বিএনপি। এতে দলটির নেতাকর্মীদের ঢল নামে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় বলে উল্লেখ করেন সিনিয়র নেতারা। ফ্যাসিবাদের পতন ও জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, তাই সব স্তরের নেতাকর্মীর ঢল চট্টগ্রাম বিএনপির বিজয় মিছিলে। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত র্যালি নিউ মার্কেট থেকে শুরু হয়ে শেষ হয় প্রেস ক্লাবে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, দেশ এখন নির্বাচনের মহাসড়কে উঠে গেছে, ভোট ঠেকানোর কোনো উপায় নেই। দেশের মানুষ তারেক রহমানের ফেরার অপেক্ষায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আয়োজন ছিল সিলেটেও। বিজয় মিছিলে যোগ দেন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এই সরকারের যে ঘোষণা, সেটা বিবেচনায় এনে বলবো যে আমরা আমাদের সংগ্রামে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত রাতে অর্জন করেছি। বরিশালের দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি বের করে মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি। একই কর্মসূচি পালিত হয় রংপুর ও রাজশাহীতে। আমাদের প্রত্যাশা একটাই
সেটা হলো জনগণের মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া। আমাদের সবাইকে সৎ থাকতে হবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। যদি আমরা আওয়ামী লীগ যা করেছে সেটা আবার আমরা করি, আমাদেরও পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। এছাড়া ময়মনসিংহ, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি পালন করে বিএনপি। নাদিম হোসেন, চ্যানেল 24। দলকে না জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছর পূর্তিতে কক্সবাজার ভ্রমণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 5 নেতাকে। এই 5 নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাদের 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এনসিপির এই 5 নেতার কক্সবাজার ভ্রমণে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা, তাই তাদের আবেগকে ধারণ করে বাংলাদেশের সাথে বাস্তববাদী সম্পর্ক স্থাপনে ভারতেরই লাভ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বিজেপি সরকার সুসম্পর্ক করতে চাইছে না। এতে কারোরই লাভ হবে না, বরং দূরত্ব বাড়ছে। যদিও গেল 1 বছরে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে সম্পর্ক উন্নয়নের। মোর্শেদ হাসিবের আরেকটি রিপোর্ট দেখুন। এই এক ছবি যেন কথা বলে সবকিছুর। এরপরেই শুরু হয় ভারত বাংলাদেশ তিক্ততার সমীকরণ। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চলছে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সব পর্যায়ের বৈঠকেই শীতল সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হয় বহুবার। তবে খোলা চোখে লাভ হয়নি কিছুই, বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা চিঠির জবাব মেলেনি এখনো। চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ ভারত। সম্পর্ক উন্নয়নে গেল 1 বছরে তাই কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি। নাজুক এই পরিস্থিতি কাটাতে তাই দেশটিকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তারা। পররাষ্ট্র নীতির দুর্বলতাকেই প্রকাশ করে, কারণ যে কোনো দেশের সরকার তখন পরিবর্তন হতেই পারে, এবং সেই পরিবর্তনকে এন্ডোর্স করাটা প্রতিবেশী দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং আমি মনে করি সেই জায়গাতে বিজেপি সরকারের যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সাপোর্ট দরকার এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যথেষ্টই বাংলাদেশ করেছে। আগামী যে সময়টা আমাদের আসছে, সেটা যে এই সরকার থাকুক কি যে অন্য সরকারই আসুক, এই তরুণ প্রজন্মের প্রত্যাশার জবাব বা এই তরুণ প্রজন্মের প্রত্যাশা কিন্তু তারা মিট করতে হবে বা প্রত্যাশাটা পূরণ করতে হবে, এবং সেই কাজটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না। অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণভাবে যেমন আমাদের অনেক বেশি সৃজনশীল সুশাসনের আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, অন্যদিকে আমাদের অংশীদাররা যারা আছে তাদের সাথেও আমরা সুষম সম্পর্ক গড়ে তবেই সেই অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশের সূচনা, তার আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান উভয় বিশ্লেষকের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রদর্শনীতে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মাঝে। মঙ্গলবার প্রতিবাদের মুখে সরানো হয় সেই ছবিগুলো। তবে ছাত্র শিবির বলছে, হাসিনা আমলের দুঃশাসন দেখানোর ধারাবাহিকতায় উঠে আসে বিচারিক এই দুঃশাসনেরও প্রতিচ্ছবি, যা নিয়ে বিভাজনের রাজনীতি করছে বাম সংগঠনগুলো। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। 5 আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির, যেখানে তুলে ধরা হয় ফ্যাসিবাদ আমলে নানা দুঃশাসনের প্রতিচ্ছবি। তবে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের দেয়ালে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের ছবি।
ছিল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, ক্যাম্পাসে যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করে মুক্তিযুদ্ধকে অপমান করেছে শিবির। প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিন্দা জানায় ছাত্রদলও। আপনার তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু এরা যে চিহ্নিত রাজাকার সেই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আপনি সেই লোকগুলাকে আজকে বাংলাদেশে সেলিব্রেট করার চেষ্টা করবেন, এটা তো হইতে পারে না। আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন, এটি আমরা মনে করি যে এটি আসলে রাজনৈতিক ধৃষ্টতাই। এটি কোনোভাবেই বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী ছাত্র সমাজ তারা কোনোভাবেই এটিকে মেনে নেয়নি। তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের প্রতিবাদ। এর পাল্টা ব্যাখ্যা দিচ্ছে ছাত্র শিবির। সংগঠনটির দাবি, হাসিনা আমলে শাহবাগে ফেসিবাদ তৈরি করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে নতুন করে বিভাজনের রাজনীতি শুরুর অভিযোগ করেন তারা। আমরা এখানে দেখিয়েছিলাম মূলত 15 বছরের সকল দুঃশাসনকে, 16 বছরের দুঃশাসনকে। এখানে সকল পার্ট আসছে, বিডিআর হত্যাকাণ্ড আসছে, এখানে আসছে আবরার হত্যাকাণ্ড, এখানে আসছে সেই শাপলা হত্যাকাণ্ড, এখানে আসছে আয়নাগরের বন্দি, গুম, সব কিছু আসছে। তারাই ধারাবাহিকতায় বিচারিক হত্যাকাণ্ড আসছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার ওই ছবিগুলো সরিয়ে নেয় ছাত্র শিবির। পরদিন একই জায়গায় প্রদর্শন করে নতুন ছবি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের দিকে না তাকিয়ে রাজনীতিবিদদের উচিত ছিল তারা কিভাবে দেশ পরিচালনা করবেন তা জাতির সামনে উপস্থাপন করা। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে মব সংস্কৃতি এখন বড় বাধা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ শীর্ষক এই আলোচনা সভা রাজধানীর সিরডাপ মিলনায়তনে। বক্তারা সাংবাদিকতার একাল সেকাল নিয়ে নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেন। আমরাই যদি আমাদের সংগঠন তৈরি করতে পারতাম। জ্যেষ্ঠ সাংবাদিকদের পাশাপাশি ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ ও বিশ্লেষকরা, যারা গণমাধ্যম কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন। আজকের বাংলাদেশ হচ্ছে ব্যাড জার্নালিজম ড্রাইভিং গুড জার্নালিজম আউট অফ সার্কুলেশন, এবং উই অল আর রেসপন্সিবল ফর দিস। গত এক বছর আসলে সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমাদের কোনো ওইরকম ইম্পোজিশন অথবা কোনো রেস্ট্রিকশন আমরা অন্তত আমি পাইনি। স্বাধীন হবে বলে আশা করা গিয়েছিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এই গণঅভ্যুত্থানের পরে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। গুম খুন হয়েছে সেটা প্রকাশ করতে দেয়নি সাংবাদিকরা। সেই জায়গায় যখন সাংবাদিকরা গেছে এবং সেই সাংবাদিকরা যখন সাংবাদিকতা করছে, তাদেরকে কি আমরা সাংবাদিক বলতে পারি কিনা সে প্রশ্নটা তো মীমাংসিত হয় নাই। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনৈতিক লেজুরবৃত্তির ফলেই গণমাধ্যমের এই পরিণতি। সরকারকে সমর্থন দেয়া অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার জন্য আমরা চাপের শিকার হচ্ছি এবং হব। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেশতের পরিস্থিতি আছে। গণমাধ্যমের মর্যাদা ও পেশাদারিত্ব রক্ষায় ইউনিয়ন বা সংগঠনগুলো ব্যর্থ বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি তিনি দায় দেন রাজনৈতিক দলগুলোর ওপরও। আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন তো, আপনি সাংবাদিক, রাজনীতিবিদ, ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট, যাই বলুন, সিইটি, সমস্ত এগুলো তো দলীয়ভাবে বিভক্ত হতে 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 কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। শুধু তাই না, এই প্রশ্নগুলো আমরা করবো না, তারপরে আমরা বলবো যে সাংবাদিকতার জন্য অন্যের কাছে চাইবো অবশ্যই চাইব। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তার চেয়ে বেশি দায়িত্ব রাজনীতিবিদদের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনাকে দায়ী করে আবু সাইদ হত্যার সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। অসীম সাহসিকতায় আবু সাইদের গুলির এমন আহ্বান নতুন মাত্রা দেয় কোটা সংস্কার আন্দোলনে। তাজা প্রাণ বিলিয়ে দিয়ে ত্বরান্বিত করেন হাসিনা সরকারের পতন। তার মৃত্যুর কারণ নিয়ে নানা ব্যাখ্যা দেয় তৎকালীন সরকার।
5 বার পাল্টানো হয় ময়না তদন্তের রিপোর্ট। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। 24 জুন জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর সহ 30 জনকে আসামি করা হয়। বুধবার এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জন, পলাতক 24 জন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আবু সাঈদের পলাতকদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নতুন কেউ হাজির হয় নাই, আর যেহেতু হাজির হয় নাই, আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে কেউ হাজির হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেন 2 জন, যার মধ্যে আবু সাঈদকে গুলি করতে দেখা রিনা মুর্মু শেখ হাসিনা সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের শাস্তি দাবি করেন। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায় হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। এদিকে রামপুরায় কার্নিশ থেকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব, এডিসি রাশেদ সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। যাচাই বাছাইয়ের পর যা বিচারের জন্য বিশেষ আদালতে দেয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।